ভেরিফিকেশন অফ সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেমে আসার আগে দুইটা জিনিস জেনে রাখতে হবে। হোয়াট ইজ লিনিয়ার সার্কিট এলিমেন্টস, and number two, what is bilateral circuit elements. So প্রথমে আসি লিনিয়ার সার্কিট এলিমেন্ট কি। ফর ইনস্টেন্স আমরা যদি একটা সার্কিট কনসিডার করি, এখানে আমার একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকলো, এবং এটার মধ্যে সাপ্লাই যদি আমার ই হয়, কারেন্ট পাসিং যদি হয় আই, এবং এটার এগেনস্টে যদি আমার ড্রপ যদি ভি হয়, তাহলে এই সার্কিট এলিমেন্টকে লিনিয়ার হতে হলে যেই কন্ডিশনটা ফলো করতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল। আমার ভি ভার্সেস আই যে প্লটটা হবে, ভি ভার্সেস আই, এখানে যদি আমি একটা ভ্যারিয়েবল সাপ্লাই দেই, তাহলে ইট উইল বি এ স্ট্রেট লাইন। এরকম একটা স্ট্রেট লাইন থাকবে। শুধুমাত্র তখনই এই সার্কিট এলিমেন্টটাকে আমি লিনিয়ার সার্কিট এলিমেন্ট বলতে পারবো। And it holds true for a resistance because resistance এ আমরা ওহমিক লস পাই, এবং ওহম ল অনুসারে আমার ভি অ্যান্ড আই উইল বি প্রপোর্শনাল। সো আমার ভি ইকুয়াল টু আই আর, আর যেহেতু আমার কনস্ট্যান্ট এখানে, সো এটাকে আমি লিখতে পারি y ইকুয়ালস এম এক্স এই আকারে। তাই যদি হয় সেটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, সেটাই আমরা পেলাম আলটিমেটলি, অথবা মূল বিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে আমার লিনিয়ার সার্কিট এলিমেন্টের একটা এক্সাম্পল। এখন যদি আমরা আসি যে হোয়াট ইজ এ নন লিনিয়ার সার্কিট এলিমেন্ট। নন লিনিয়ার সার্কিট এলিমেন্টগুলি হচ্ছে সেই এলিমেন্টগুলি, খুবই সিম্পলি, যেটা হচ্ছে আমার এখানে স্ট্রেট লাইন ফলো করবে না। সো আমরা যদি একটা সার্কিট কনসিডার করি আবারও, যেখানে আমার একটা সাপ্লাই ভোল্টেজ থাকলো, সরি, এবং ইনস্টেড অফ রেজিস্ট্যান্স আমি এখানে একটা ডায়োড কনসিডার করলাম, যেটার মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে আই, ভোল্টেজ ড্রপ এগেইনস্ট ইট ইজ ভি। এখানে যদি আমি একটা সাপ্লাই ই দেই, উইচ ইজ অফকোর্স ভ্যারিয়েবল, তাহলে এটার এগেইনস্টে আমি যেই প্লটটা পাবো সেটা দেখতে হবে হচ্ছে আমার এরকম। দিস ইজ ভি, দিস ইজ আই যদি হয়ে থাকে, তাহলে আমার প্লটটা হবে হচ্ছে এরকম। এই ভোল্টেজটাকে আমি নি ভোল্টেজ বলতেছি, যেটা সিলিকন ডায়োডের জন্য 0.7 ভোল্ট। সো দেখা গেল যে আমার এই যে আউটপুট ভোল্টেজ এবং কারেন্টের যে গ্রাফটা, সেটা আমার লিনিয়ার না। সো সো সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে ডায়োড ইজ এ নন লিনিয়ার সার্কিট এলিমেন্ট। অন্যভাবেও এই গ্রাফটার ইকুয়েশনটা আমরা বা গ্রাফটা আমরা ডেসক্রাইব করতে পারি। সেটা যদি আমি ডায়োড কারেন্ট ইকুয়েশনটা যদি দেখি, ডায়োড আমার অবভিয়াসলি ওহমিক রিলেশন ফলো করে না, এবং সেই কারণেই এই গ্রাফটা এরকম লিনিয়ার না। সো ডায়োড কারেন্টের ইকুয়েশনটা আমরা যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে আমার আই will be equal to I naught e raised to the power v over nvt minus 1.
শুধুমাত্র যদি এই টার্মগুলিকেও যদি আমি ডিসরিগার্ড করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে রিলেশনশিপটা, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো এটাকে কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপটা ইট ইজ এক্সপোনেনশিয়াল। সেই কারণে এখানে একটা এক্সপোনেনশিয়াল রাইজ হচ্ছে। So this is all about linear and non-linear circuit element. এখন যদি সিমিলারলি আমরা বাইলেটারাল সার্কিট এলিমেন্টস এর কথা চিন্তা করি, বাইলেটারাল সার্কিট এলিমেন্ট কিছুই না, এই সার্কিটটার মতোই যদি আমি একটা সার্কিট কনসিডার করি, সেখানে ফর ইনস্ট্যান্স আমি একটা সাপ্লাই দিলাম, সাপ্লাইয়ের ডিরেকশন যদি এরকম হয় তাহলে অবশ্যই আমার কারেন্ট ফ্লোয়িং এর ডিরেকশন হবে এরকম। বাইলেটারাল সার্কিট এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্টগুলি যেখানে আপনার কারেন্টের ডিরেকশন যাই হোক না কেন, তার প্যারামেট্রিক ভ্যালু যেটা আছে সেটা চেঞ্জ হবে না। অর ইন আদার সিম্পল সেন্স আমি বলতে পারি কারেন্ট দুই দিক দিয়েই উইদাউট এনি ইম্পিডেন্স ফ্লো করতে পারবে। একটু ভুল হয়ে গেল, নট উইদাউট এনি ইম্পিডেন্স, মানে বাধা তো থাকবেই, বাট কারেন্টের ভ্যালু একদিকে যা হবে মানে অন্য দিক দিয়ে ফ্লো করলে তার ঠিক পোলার অপোজিটটা হবে। কারেন্টের ম্যাগনিটিউড উইল বি সেম থ্রু আউট। সো এই সার্কিটটার কথা চিন্তা করি, এখানে যদি আমার কারেন্ট আই হয়, সিমিলারলি এই সার্কিটটার কথা যদি আমি চিন্তা করি, এই সার্কিটটাকে যদি এভাবে কনস্ট্রাক্ট করা হয়, খালি কিছুই না, আমি সাপ্লাইয়ের ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার কারেন্টের ডিরেকশন হবে হচ্ছে এই দিকে, কারণ অবভিয়াসলি আমরা জানি কারেন্ট পজিটিভ ডিরেকশন থেকে নেগেটিভ ডিরেকশনে মুভ করে। সো সেই ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স হচ্ছে একটা বাইলেটারাল সার্কিট এলিমেন্ট, যেটার মধ্যে দিয়ে আমার দুই ডিরেকশনেই কারেন্ট ফ্লো করতে পারে। এখন যদি আমরা চিন্তা করি যে আমার ইউনিল্যাটারাল বা নন বাইলেটারাল সার্কিট এলিমেন্ট কোনটা, এটা একটা খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে, যদি এই সার্কিটটা আমি কনসিডার করি, আমার যদি একটা সাপ্লাই ভোল্টেজ থাকে এরকম, এবং এখানে যদি আমি ডায়োড কানেক্ট করি, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার পজিটিভ ডিরেকশন উপরে নেগেটিভটা নিচে আছে, ততক্ষণ পর্যন্ত কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করতে পারবে, অর্থাৎ সার্কিট ক্লোজ থাকবে। কিন্তু এই ডিরেকশনই যদি আমি উল্টা করে দেই, আগের মতো উপরে নেগেটিভ নিচে পজিটিভ দেই, তাহলে ডায়োডের প্রপার্টি অনুসারে এখান দিয়ে কারেন্ট কিন্তু ফ্লো হবে না, there will be no current, consequently এই কারেন্টটাও কখনো এই পাশে আসতে পারবে না, এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। এই ডায়োডটা থাকা না থাকা সেই ক্ষেত্রে সমান। সো সেই ক্ষেত্রে আমার ডায়োড হচ্ছে নন বাইলেটারাল সার্কিট। এখন চলে আসি সুপারপজিশন থিওরেমে। সুপারপজিশন থিওরেম টেক্সট বুক ডেফিনেশনে যদি না যাই, সেক্ষেত্রে সুপারপজিশন থিওরেম আমার যেটা বলে, ফার্স্ট থিংস ফার্স্ট, সুপারপজিশন থিওরেম তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমার সার্কিট এলিমেন্টস আর অল লিনিয়ার অ্যান্ড bilateral. দিস ইজ দ্য কন্ডিশন ফর সুপারপজিশন থিওরেম। আমার সার্কিট এলিমেন্ট অবশ্যই লিনিয়ার এবং বাইলেটারাল হতে হবে, শুধুমাত্র তখনই আমার সুপারপজিশন থিওরেম কাজ করবে, আদারওয়াইজ নট। সো থিওরেমটা ব্যাখ্যা করার আগে একটা সার্কিট দিয়ে ব্যাখ্যা করি, জিনিসটা আরো সুবিধা হবে।
ফর ইনস্ট্যান্স আমি যদি এখানে একটা সার্কিট ড্র করি যেখানে আমি একটা সাপ্লাই ইউজ করলাম E1, এখানে আমার একটা রেজিস্ট্যান্স ইউজ করতেছি, যেটার ভ্যালু আমি বললাম R1, আর একটা রেজিস্ট্যান্স এটাকে বলতেছি হচ্ছে আমি R2, এন্ড ফাইনালি দ্য থার্ড রেজিস্ট্যান্স যেটাকে বলি আমি হচ্ছে R3। এই সাইডেও আমি আরেকটা সাপ্লাই ব্যবহার করলাম। সো প্রথমে আমি ধরে নিই যে এই সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটাকে আমি বললাম হচ্ছে আই। এটাকে আমি এ নাম্বার দিয়ে মার্ক করলাম, এরকম একটা সার্কিট। এখন এমন একটা সার্কিট কনসিডার করি যেখানে আমি E1 সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করব। তার আগে অবশ্য বলে রাখা ভালো, সোর্স ইনঅ্যাক্টিভেশন রাদার সোর্স ডিঅ্যাক্টিভেশন দুই প্রসেসে হয়ে থাকে বা দুই কন্ডিশনে হয়ে থাকে। ফার্স্ট অফ অল, যদি আমার ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমরা সেক্ষেত্রে যেটা করি, ভোল্টেজ সোর্সটাকে একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই। কনসিকুয়েন্টলি যদি আমার একটা কারেন্ট সোর্স থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই। ফর ইনস্ট্যান্স আমার যদি এরকম একটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে ইনঅ্যাক্টিভেট করার পর বা ডিঅ্যাক্টিভেট করার পর সেটা দেখতে হবে এরকম ওপেন। এবং আমার যদি একটা কারেন্ট সোর্স থাকে সেটা ডিঅ্যাক্টিভ করার পরে আমার থাকবে এরকম একটা শর্ট ওয়্যার। তো দিস ইজ দ্য প্রসেস অফ সোর্স ডিঅ্যাক্টিভেশন। তো যেখানে ছিলাম, আমি যদি E1 কে ডিঅ্যাক্টিভ করে দেই তাহলে আমার সার্কিটটা দেখতে কিরকম হবে সেটা যদি দেখি, যদি আমি এটাকে বি দিয়ে মার্ক করি, যেহেতু আমার ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করা মানেই হচ্ছে সেটা ওপেন করে দেওয়া। তো আমরা যদি তাই করি, এখানে আমার একটা ওপেন সার্কিট হলো, রেজিস্ট্যান্স আর অন্য কোনো চেঞ্জ নাই সার্কিটে, যা আছে তাই। ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স এবং তাদের ভ্যালু যদি আমি সেম রাখি, একটা সোর্স ডিঅ্যাক্টিভেট করছি আরেকটা যা আছে তাই। So this will be E2, this is R3, R2 and R1. এই কন্ডিশনে আমি আবার এখানে যদি কারেন্টটা মেজার করি, অবশ্যই সেক্ষেত্রে আমি এই সেম কারেন্ট পাবো না। তো ধরে নিলাম এখানে যে কারেন্টটা পাচ্ছি সেটাকে বললাম আমি হচ্ছে আই প্রাইম। এরকম একটা আমি কাজ করলাম, কি জন্য করলাম সেটা আমরা পরে দেখতেছি। সিমিলারলি এরকম একটা যদি চার্লি কন্ডিশন চিন্তা করি, সেম কাজ এখানে যেটা করা হয়েছে সেটাই করব, শুধুমাত্র E1 এই ক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে E2। সেটা দেখতে হবে আমার। E1 আমার আবার অ্যাক্টিভ হয়ে গেল, রেজিস্ট্যান্স ভ্যালু যা আছে তাই। E2 হয়ে গেল ইনঅ্যাক্টিভ। এটা R1, R3 and R2। সিমিলারলি আমি যদি আবারও এখান দিয়ে কারেন্ট মেজার করি, অবশ্যই এই কারেন্টটা, এই দুটা কারেন্টের ভ্যালু সেম হবে না, given that E1 and E2 are of different values. তো এখানে যদি আমার কারেন্টটা I2 ডাবল প্রাইম হয় তাহলে
এই যে তিনটা কন্ডিশন দেখলাম, এই তিনটা কন্ডিশন থেকেই আমি সুপারপজিশন থিওরেমটাকে ডিফাইন করতে পারবো। সো সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, সুপারপজিশন থিওরেম আমার যেটা বলবে সেটা হচ্ছে, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমার আই যে কারেন্টটা, এটা সমান সমান হবে যখন আমি একটা সোর্সকে ইনঅ্যাক্টিভ করব সেই কারেন্ট প্লাস ওই সোর্সটাকে অ্যাক্টিভ রেখে অন্য যে সোর্সটা সেটাকে ডিঅ্যাক্টিভ করার ফলে যে কারেন্টটা আমার তৈরি হবে। অর্থাৎ সোজা বাংলা কথায়, আমার একটা সার্কিটে সবগুলি সোর্স অ্যাক্টিভ থাকা অবস্থায় যে কোনো সার্কিটের মধ্যে দিয়ে যে ভোল্টেজ অথবা কারেন্ট, নট নেসেসারিলি এখানে আমি কারেন্ট দিয়ে দেখানো হয়েছে, সো কারেন্টই হইতে হবে এমন কোনো কথা নাই, এই ক্ষেত্রে এটা আমার ভোল্টেজও হইতে পারে। সো যেটা বলতেছিলাম, একটা সার্কিটে সবগুলি এলিমেন্ট অ্যাক্টিভ থাকার ফলে যেই কারেন্ট অথবা ভোল্টেজ কোনো সার্কিট এলিমেন্ট দিয়ে আমার ড্রপ হয় বা পাস করে, সেটা সমান সমান হবে হচ্ছে যখন আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সোর্স ইনঅ্যাক্টিভ করে সেই সার্কিটের এগেনস্টে ভোল্টেজ অথবা কারেন্টের ভ্যালুটা যেটা পাই সেটার সামেশনটা নেই। সেটাই বেসিক্যালি আমার সুপারপজিশন থিওরেম। আরেকবার একটু দেখি। প্রথমে আই কারেন্ট হচ্ছে আমার দুইটা সোর্সই যখন অ্যাক্টিভ কন্ডিশনে আছে। আই প্রাইম কন্ডিশন, একটা সোর্সকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, সেটার কারণে যে I1 আই প্রাইম কারেন্টটা পেলাম, সেটা প্লাস যোগ হবে হচ্ছে এই সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে প্রথম সোর্সটাকে অ্যাক্টিভ রাখলে যেই কারেন্টটা পেলাম, সেই দুটো যোগফলই হবে হচ্ছে আমার এই টোটাল কারেন্ট। এই ক্ষেত্রে আমি দুইটা সোর্স দিয়ে দেখাইছি। তিনটা সোর্স যদি হইতো তাহলে E1 কে একবার ডিঅ্যাক্টিভেট করতাম। সে ফর ইনস্টেন্স আমি এখানে আরেকটা সোর্স দিয়ে দিলাম, এটাকে বললাম E3। E1 কে আমি ডিঅ্যাক্টিভেট করলাম, তারপরে E2 এবং E3 এর জন্য এই কারেন্ট মেজার করলাম, সে ফর ইনস্টেন্স সেটার নাম হলো হচ্ছে I1 প্রাইম। আচ্ছা, এরপরে আমি E2 কে ডিঅ্যাক্টিভেট করব, তার জন্য আরেকটা কারেন্ট পাবো। E3 কে ডিঅ্যাক্টিভেট করে E1 এবং E2 এর জন্য আরেকটা কারেন্ট পাবো। সেই ক্ষেত্রে আমার টোটাল কারেন্ট যদি I1 হয় তিনটা সোর্স অ্যাক্টিভ থাকার ফলে, তাহলে আমার সামেশন অফ কারেন্টস কি কি হবে? I1 প্রাইম প্লাস I1 ডাবল প্রাইম প্লাস I1 ট্রিপল প্রাইম। তিনটা সোর্সকে ইন্ডিভিজুয়ালি ডিঅ্যাক্টিভেট করে তারপর এটা মেজার করা পসিবল। এখন এই ক্ষেত্রে এটা যদি কারেন্ট না হয়ে সে ফর ইনস্ট্যান্স এই ভোল্টেজটা হইতো, এটাকে বললাম হচ্ছে আমি তিনটা সোর্স যখন আমার অ্যাক্টিভ আছে সেই ক্ষেত্রে আমার এই ভোল্টেজটা যদি ভি হয় তাহলে সুপারপজিশন থিওরেম মোতাবেক ভি উইল বি ইকুয়াল টু, যখন আমার E1 ডিঅ্যাক্টিভেট আর হচ্ছে আমার E2 অ্যান্ড E3 যখন অ্যাক্টিভেটেড পজিশনে আছে সেখানে যদি আমার ভোল্টেজ হয় ভি প্রাইম, তাহলে ভি প্রাইম প্লাস সিমিলারলি যখন E3 আর E1 অ্যাক্টিভ কন্ডিশনে, সেই ক্ষেত্রে যদি এই ভোল্টেজটা আমি পাই হচ্ছে ভি ডাবল প্রাইম, তাহলে প্লাস ভি ডাবল প্রাইম। এবং আরেকটা কন্ডিশন এই ক্ষেত্রে হবে যখন আমার E1 এবং E2 দুইটাই অ্যাক্টিভ, শুধুমাত্র আমার ইনঅ্যাক্টিভ হচ্ছে E3, এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ কন্ডিশনে আছে। তাহলে এই ভোল্টেজটা যদি আমার ভি ট্রিপল প্রাইম হয়, তাহলে সুপারপজিশন থিওরেম অনুসারে আমার এই ভোল্টেজ ভি will be equal to the summation of V prime, then V double prime and V triple prime. So this is all about the superposition theorem. আবারও বলে রাখতেছি, অবশ্যই এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমার সার্কিট এলিমেন্টস আর লিনিয়ার অ্যান্ড বাইলেটারাল।
আদারওয়াইজ অ্যাপ্লিকেবল হবে না। করব এক্সপেরিমেন্ট নাম্বার 4। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ ভেরিফিকেশন অফ সুপারপোজিশন থিওরেম। এই এক্সপেরিমেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি সার্কিট ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখব যে দুইটা সোর্স আছে, E1 অ্যান্ড E2। এই থিওরেমটা দিয়ে আমরা প্রুফ করব যে যদি আমার E1 অ্যান্ড E2 দোনোটা অ্যাক্টিভ থাকে তাহলে যদি আমার কারেন্ট I1 ফ্লো হয়, অ্যান্ড যদি ইন্ডিভিজুয়ালি E1 অ্যাক্টিভ থাকে তখন আমার কারেন্ট যদি I1 ফ্লো হবে, অ্যান্ড E2 অ্যাক্টিভ থাকলে যদি আমার I2 ফ্লো হয় তাহলে I1 প্লাস I2 ইকুয়ালস টু I, মানে দোনোটা কারেন্টের যোগফল হবে, দোনোটা সোর্স যখন অ্যাক্টিভ থাকবে তখন যে কারেন্ট ফ্লো হবে। অ্যান্ড আমরা এই এক্সপেরিমেন্টে সেটাই প্রুফ করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে সার্কিট ডায়াগ্রামের সাথে আমাদের কানেকশানটা মিলায় দেখাবো। সো আমরা যদি দেখি, ফার্স্টে আমাদের এখানে একটা আছে E1 হচ্ছে আমার এই সোর্সটা। এখান থেকে আমি E1 ভোল্টেজ যেটা 15 ভোল্ট সেটা নিব। অ্যান্ড তারপরে আমি যদি দেখি, তারপরে নেক্সট জিনিসটা হচ্ছে আমার S1, যেটা হচ্ছে একটা SPDT সুইচ, অ্যান্ড সেটা হচ্ছে যে এটা। এখানে আমি যদি দেখি যে আমার E1 থেকে দুইটা তার এসে SPDT সুইচের দুই প্রান্তে লাগানো হয়েছে। অ্যান্ড তারপরে থার্ড জিনিস হচ্ছে যে আমার R1 হচ্ছে এটা। তারপরে এখান থেকে আমি যদি দেখি যে আমার পাশে R2 আছে, R2 হচ্ছে যে এইটা, এর রেজিস্টারটা। অ্যান্ড এখান থেকে এর R1 অ্যান্ড R2 এর মাঝে হচ্ছে আমার আছে S3 এবং R3। S3 হচ্ছে আমার এটা, যেটা একটা SPST সুইচ, এবং R3 হচ্ছে এটা। এবং আমি S3 ইউজ করে কিন্তু প্রত্যেকবার আমার কারেন্ট মেজার করব। আমরা সার্কিট ডায়াগ্রামের দিকে লক্ষ্য করলে দেখতে পারি যে আমার এখানে একটা অ্যামমিটার লাগানো আছে। তারপরে আমরা যদি আরেকটু এ পাশে আসি তাহলে আমরা দেখব যে আমাদের আরেকটা SPDT সুইচ লাগবে অ্যান্ড আরেকটা সোর্স লাগবে। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড SPDT সুইচ, যেটা হচ্ছে S2, এবং এটা হচ্ছে আমাদের E2 সোর্স। এখান থেকে আমরা আরেকটা ভোল্টেজ নিই। আচ্ছা, এখন আমরা একটু কানেকশনের সাথে লাইন দিয়ে যে আমি কানেকশন দিয়েছি এটা আমি সার্কিট ডায়াগ্রামের সাথে একবার ম্যাচ করে দেখি। তো ফার্স্টে আমি দেখি যে আমার এখানে E1টা আছে, যেটা হচ্ছে আমার এটা। E1 থেকে আমার যাচ্ছে হচ্ছে একটা SPDT সুইচের মধ্যে। সো এখান থেকে আমরা দেখব যে দুইটা তার SPDT সুইচের দুইটা থ্রোর মধ্যে আমি জয়েন করে দিয়েছি। E1 থেকে দুইটা তার নিয়ে আমি SPDT সুইচের দুই প্রান্তে আমি জয়েন করে দিলাম। লাগানোর এই কানেকশনটা দেওয়ার পরে আমি দেখতে পারবো যে আমার এই সুইচটারই আরেকটা মানে পোল থেকে আমার R1 রেজিস্টারে যাবে। তাহলে হচ্ছে যে আমি যদি দেখি যে আমার এই পোল থেকে আমার লাইনটা কিন্তু R1 রেজিস্টারের মধ্যেই আমি কানেক্ট করেছি, এবং এরপরে হচ্ছে যে R1 থেকে আমার একটা লাইন যাচ্ছে আমার R2 এর দিকে, আরেকটা যাবে SPST সুইচের দিকে। তো আমি ফার্স্টে R2টা দেখে নিই। সো এখান থেকে এই তারটা দিয়ে আমরা R1 এবং R2কে কানেক্ট করেছি। আমি S3তে একটু পরে আসছি, আমি আগে S2টা শো করে নিই। তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে সেম E1 এর মতনই E2 থেকে আমার একটা SPDT সুইচে আমার দুই প্রান্তে কানেকশন দিতে হবে, এবং S2 এর সাথে R2 এর এখানে একটা কানেকশন আছে, সেটা আমি দেখে নিই। এখানে এই যে পোলের সাথে আমি কিন্তু R2 এর সাথে SPDT সুইচটার কানেকশন দিয়েছি, যেটা হচ্ছে আমরা S1 এর ক্ষেত্রেও দেখেছিলাম। এবং SPDT সুইচের দুই প্রান্ত মানে দুইটা থ্রো থেকে আমি হচ্ছে যে E2 এর সাথে কানেকশন স্ট্যাবলিশ করেছি এই দুইটা তার দিয়ে। তো এখন আমাদের শুধু বাকি আছে S3 এবং R3। S3 এবং R3 আমি যদি দেখি যে আমার R1 অ্যান্ড R2 থেকে একটা কানেকশন S3 এর মধ্যে আসবে। সো এটা যদি আমরা একটু দেখি, এই যে কানেকশনটা দিয়ে আমরা R1 অ্যান্ড R2 কানেক্ট করেছিলাম ওখান থেকে আমরা একটা পয়েন্ট নিয়ে S3 এর মধ্যে কানেক্ট করে দিয়েছি। এই যে এই তারটা দিয়ে, এই তারটা এবং এই তারটা, ঠিক আছে। কানেক্ট করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে কি শুধু আমাদের একটাই জিনিস আছে যে R3 বাকি আছে। R3 হচ্ছে S3 এর আরেকটা যেটা আছে এটা তো SPST, তাহলে আমার আরেকটা কানেকশানই বাকি থাকে ওই কানেকশানটা দিয়ে আমি R3 এর মধ্যে কানেক্ট করে দেবো। এই কানেকশানটা দিয়ে আমি R3 এর সাথে আমি কানেক্ট করে দিলাম এই লাইনটা দিয়ে।
এখন আমাদের শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে সবগুলাকে গ্রাউন্ড করে দেওয়া। আমি যদি দেখি যে আমার E2, এই যে R3, E1 সবগুলাই একসাথে গ্রাউন্ড করা। তো আমি জাস্ট সবগুলা গ্রাউন্ডকে এভাবে করে কানেক্ট করে, এই যে আমি যদি দেখি যে সবগুলোর সাথে সবগুলা কানেক্ট করা, এই যে আমি গ্রাউন্ড করে দিয়েছি সবগুলাকে। সো এটাই হচ্ছে যে আমাদের কানেকশন, সার্কিট ডায়াগ্রামের সাথে আমার যে কানেকশন দিয়েছি আমরা ওইটার এক্সপ্লেন। তো এখন আমরা প্রসিডিউরে চলে যাব। সো প্রসিডিউরের ফার্স্ট স্টেপটা হচ্ছে সেট আপ দ্য নেটওয়ার্ক সার্কিট অ্যাজ ইন ফিগার 1, যেটা আমরা একটু আগেই দেখেছি। এই ফিগার অনুযায়ী আমরা নেটওয়ার্কটা সেট আপ করেছি। নাম্বার 2 হচ্ছে কিপ বোথ সোর্সেস অ্যাক্টিভ ইন দ্য সার্কিট বাই কিপিং দ্য পোলস অফ এসপিডিটি ইন প্রপার পজিশন। সো আমরা যদি দেখি যে এখানে আমার দুইটা এসপিডিটি সুইচ আছে, এটা হচ্ছে আমার S1। সো আমার যখন আমি যদি একটু সার্কিট ডায়াগ্রামটা দেখি তখন আমরা দেখব যে আমার যখন থ্রোটা এ পাশে থাকবে, এ পাশে থ্রোতে থাকবে, সরি পোল যখন এ পাশে থ্রোতে থাকবে তখন আমার E1 অ্যাক্টিভ হবে। সো এটা হচ্ছে আমার এসপিডিটির জন্য প্রপার পজিশন, E1কে অ্যাক্টিভ রাখার জন্য। অ্যান্ড আমার যে সেকেন্ড এসপিডিটি সুইচটা, এখানেও হচ্ছে যে আমার এই পাশে থাকলে যখন আমার এই পোলটা এই পাশে থ্রোতে থাকবে তখন আমার E2 অ্যাক্টিভ থাকবে। সো আমার এই এসপিডিটি সুইচের জন্য এই পাশে থাকাটা হচ্ছে প্রপার পজিশন। সো আমি এই দুইটা এসপিডিটি সুইচ প্রপার পজিশনে রেখে তারপর আমরা স্টেপ 3তে যাচ্ছি। এখানে হচ্ছে কি অ্যাপ্লাই 15 ভোল্টস ফ্রম E1 অ্যান্ড 20 ভোল্টস ফ্রম E2। সো আমি এখন যদি আমার E1 সোর্সে দেখি, দেখবো যে আমরা 15 ভোল্টস নিয়েছি। অ্যান্ড তারপর যদি আমি আমার E2 সোর্স দেখি, এখানে দেখবো যে আমরা 20 ভোল্টস নিয়েছি। সো এটাও আমার সেট আপ হয়ে গেল। তারপরে স্টেপে বলেছে যে সেট দ্য রিওস্ট্যাটস R1, R2, R3 at such value so that none of the ammeter readings I1, I2 and I3 exceed the power supplies। মানে হচ্ছে যে আমার E1 অ্যান্ড E2 সোর্স যদি আমি একটু দেখি তাহলে দেখবো যে আমার একটা রেটিং দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। এর থেকে বেশি যাতে কারেন্ট ফ্লো না করে এই জন্য আমার তিনটা রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সগুলো একটু কেয়ারফুলি চুজ করতে হবে। সো আমরা যদি দেখি যে আমরা R1 এরটা চুজ করেছি অ্যারাউন্ড 40 ওহম, 40 একটু বেশি, এবং R2টা চুজ করেছি আমরা হচ্ছে যে 55 থেকে 60-র মধ্যে, অ্যারাউন্ড 59 ওহম, এবং R3টা চুজ করেছি আমরা 31, 32 এরকম ওহম। সো এইটা চুজ করার পিছনে কারণ হচ্ছে যে যাতে আমার কারেন্ট রিডিংটা 3 অ্যাম্পিয়ার থেকে বেশি না হয়ে যায়। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আই কারেন্ট মেজার করব, যেটা হচ্ছে E1 অ্যান্ড E2 দুটোটা সোর্স অ্যাক্টিভ থাকা অবস্থায়। এখন আমাদের E1 অ্যান্ড E2 সোর্স অ্যাক্টিভ আছে কি না এটা আমি কীভাবে বুঝবো? এটা বুঝবো একটু আগেই যে বলেছিলাম যে আমরা এসপিডিটি সুইচ দুটোটা যদি এভাবে এইদিকে কানেকশন দেওয়া থাকে তখন হচ্ছে কি আমি বলেছিলাম E1 অ্যাক্টিভ থাকবে। যদি আমি এটাকে ওপেন করে এদিকে কানেকশন দেই তখন আমার E1 ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো যেহেতু আমার E1 এখন অ্যাক্টিভ থাকতে হবে, আমি এটাকে এভাবে করে কানেকশন দিয়ে রাখবো। সিমিলারলি E2-র ক্ষেত্রেও আমার যখন এই দিকে আছে আমার পোলটা তখন আমার মানে হচ্ছে E2 অ্যাক্টিভ আছে। যদি আমি এটা ওপেন করে এই পাশে নিয়ে আসি তখন আমার E2 ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার যেহেতু এখন E2 অ্যাক্টিভ রাখতে হবে, সো আমি পোলটা এ পাশে রাখবো। এখন আসি আমি একটু বেসিকে, যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে করেছি, যে আমরা মাল্টিমিটারকে অ্যামমিটার বানিয়ে আমরা কারেন্টটা মেজার করব। সো অ্যামমিটার দিয়ে আমরা কিভাবে মেজার করি? সিরিজে আমরা কারেন্ট মেজার করি। সো আমরা যদি এই সুইচটা দেখি, এখানে কিন্তু কোনো কানেকশন দেওয়া নাই, তার মানে কি এটা এখন ওপেন কানেকশন আছে, সো কোনো কারেন্ট ফ্লো করছে না। সো আমি যদি আমার অ্যামমিটারের দুইটা প্রান্ত এখানে জয়েন করে দিই তখন কিন্তু আমার একটা কানেকশন স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, যেটা হচ্ছে একটা সিরিজ কানেকশন স্ট্যাবলিশ করছে। এবং একটা কথা বলে নেই যে আমরা যদি মনে থাকে আমরা মাল্টিমিটারটাকে কীভাবে অ্যামমিটারে কনভার্ট করব। এই যে এখানে আমাদের ডিসি কারেন্টের একটা সিম্বল আছে, আমরা জাস্ট এই জিনিসটাকে এখানে নিয়ে নেব, শেষ। এটাই হচ্ছে আমরা যেভাবে কারেন্ট মেজার করব। সো এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে কিন্তু আমরা যদি দেখি যে ভোল্টেজের একটা সাইন আছে, এখানে আমার কারেন্টের একটা সাইন আছে এ। সো আমরা অফকোর্স এই মানে একটা টার্মিনাল আমার এতেই কানেক্ট করতে হবে, অ্যান্ড আরেকটা হচ্ছে কমন টার্মিনাল। সো এটা সবসময় থাকবে, আমি ভোল্টেজ মেজার করি না কারেন্ট মেজার করি। সো এখন আমরা কারেন্টটাকে মেজার করব, যেটা হচ্ছে আমার E1 অ্যান্ড E2 অ্যাক্টিভ থাকা অবস্থায় আই কারেন্ট। সো আমি আমার মাল্টিমিটারের দুইটা প্রান্ত এই যে এখানে কানেক্ট করছি।
কানেক্ট করে আমি যদি দেখি যে আমার মাল্টিমিটারে অথবা যেটা এখন আমার অ্যামমিটার ওখানে কত আসছে 0.29 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা নোট ডাউন করে নিব। 0.29 অ্যাম্পিয়ার লিখতে পারবো আমি। ঠিক আছে, এটা লিখে নিচ্ছি। তো আমি আমার একটা রিডিং পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার আই। এখন আমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে যে আমার ইন্ডিভিজুয়ালি দুইটা কারেন্ট মাপতে হবে, যখন আমার E1 অ্যাক্টিভ থাকবে অ্যান্ড যখন আমার E2 অ্যাক্টিভ থাকবে। সো আমরা ওখানে চলে যাই। আমাদের E1কে ইনঅ্যাক্টিভ করার জন্য জাস্ট আমার কি করতে হবে, এসপিডিটি সুইচটাকে এপাশ থেকে এপাশে নিয়ে আসতে হবে, পোলটাকে। অ্যান্ড E2 ইনঅ্যাক্টিভ করার জন্য এই এসপিডিটি সুইচটার পোলটাকে এপাশ থেকে এপাশে নিয়ে আসতে হবে। সো আমি এখন যেহেতু E1 অ্যাক্টিভ থাকা অবস্থায় যে কারেন্টটা আছে ওটা মেজার করব, সো আমি E2কে ইনঅ্যাক্টিভ করে দিব। তো আমি E2কে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমি যে কারেন্টটা পাবো মেজার করে ওটা হচ্ছে যে জাস্ট আমার E1 সোর্সের জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে। সো এটা আমরা মেজার করি। যে আমরা দেখছি যে 0.15 অ্যাম্পিয়ার পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.152 এর মতো আসছে। এখানে একটা মাইনাস সাইন কেন এসেছে, এইটা যদি কেউ মানে কারো যদি ডাউট থাকে তাহলে হচ্ছে যে আমরা যেহেতু টার্মিনাল দুইটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার পজিটিভ চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট কারেন্টের ফ্লোর উপর ডিপেন্ড করছে, হ্যাঁ ডিরেকশনটা বোঝাচ্ছে আর কি। তো আমরা লিখে নেই যে E1-এর জন্য যে কারেন্টটা আছে I1, ওর জন্য হচ্ছে 0.152 অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি আমরা। এখন আমরা যেটা করব যে আমরা E1টাকে ইনঅ্যাক্টিভ করে দিব। E1কে ইনঅ্যাক্টিভ করতে হলে আমি হচ্ছে যে আমার এসপিডিটি সুইচটা এটা আমি পোলটাকে এপাশে নিয়ে আসবো, অ্যান্ড E2কে অ্যাক্টিভ করতে হলে আমি এই পোলটাকে এপাশে নিয়ে আসবো, যেটা আমরা আগে অনেকবার এক্সপ্লেন করেছি। সো এখন হচ্ছে যে আমরা কারেন্টটা মেজার করব। আচ্ছা, এটা মেজার করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে 0.139 অথবা 0.14 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এইটা আমি নিয়ে নিচ্ছি। 4 অ্যাম্পিয়ার। সো এখন আমার যে সুপারপজিশন থিওরেমটা আমাকে কি বলছে যে আমার I1 অ্যান্ড I2-র যোগফল I এর সমান হওয়ার কথা। সো আমরা দেখি, তো I1 হচ্ছে আমার 0.152 অ্যাম্পিয়ার প্লাস I2 হচ্ছে 0.14 অ্যাম্পিয়ার। দুইটাকে অ্যাড করে আমরা পাচ্ছি 0.292 অ্যাম্পিয়ার এরকম। সো যেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি I এর সমান। এখানে যদি আমরা দেখি আইটা 0.29, তাহলে এইটার দ্বারা কিন্তু আমাদের সুপারপজিশন যে থিওরেমটা ওইটা প্রুফ হচ্ছে। এবং মাঝে মাঝে দেখা যাবে যে একটু ফ্লাকচুয়েশন হতেই পারে। ঠিক আছে, যেটা হচ্ছে যে 0.002 অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে অনেক কম কারেন্ট, এরকম একটা ফ্লাকচুয়েশন সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলোর জন্য এটা হতেই। আচ্ছা, এখন যদি আমরা টেবিলটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের বেশ কয়েকটা ডাটা সেট নিতে হচ্ছে, কিন্তু আমরা এক্সপেরিমেন্টে একটা ডাটা সেটই দেখিয়েছি। সো এখানে আমরা কি করতে পারি যে E1 আগে আমরা 15 ভোল্ট নিয়েছিলাম, E2 20 ভোল্ট নিয়েছিলাম। এখন আমরা E1 20 ভোল্ট, E2 15 ভোল্ট নিয়েও করতে পারি। করেও আমরা দেখব যে আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টটা সেমই আসছে, যে আমার I1 প্লাস I2 ইকুয়ালস টু I আসছে, যেটার দ্বারা আমরা বলতে পারি যে আমাদের সুপারপজিশন থিওরেমটা ভেরিফাইড।